উচ্চ বংশীয় গরু ছাগল। আমি জানি এ ছাগলের নাম শোনার পর থেকেই আপনার মাথায় ইতিমধ্যে কয়েকটা নাম চলে এসেছে। 15 লাখ টাকার এই উচ্চ বংশীয় ছাগলকে কেন্দ্র করে একে একে ভাইরাল হতে থাকে দুর্নীতিগ্রস্ত কয়েকজন ব্যক্তি। ছোটবেলায় বাংলা ব্যাকরণ বইয়ে একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম, অর্থই অনর্থের মূল। দুঃখজনক হলেও সত্য, আমরা হয়তো মুখস্থ করে পরীক্ষায় পাশ করে এসেছি, কিন্তু আমাদের বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটেনি একদমই। আমরা ওই অর্থের পেছনেই ছুটে বেড়াই, আর এই অর্থ নামক অনর্থের কারণেই আমাদের সমাজে এত বেশি দুর্নীতি। সাম্প্রতিক সময়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে পত্রপত্রিকায় যাদের নাম এসেছে তাদের মধ্যে পরিচিত ব্যক্তিদের তালিকায় রয়েছে পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসের নাম। এখানে বলে রাখা ভালো, এইসব ব্যক্তির নাম বিভিন্ন গণমাধ্যম নিউজ সূত্র থেকে পাওয়া। একটা দেশ কতটা দুর্নীতিগ্রস্ত সে সম্পর্কে ধারণা দিতে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সেই প্রতিবেদনের তথ্য অনুযায়ী দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 10ম। সব সেক্টরে দুর্নীতি হলেও অন্তত বিসিএসে দুর্নীতি হয়নি, এমনটাই ভাবত এদেশের শিক্ষিত জনগোষ্ঠী। অথচ সে আশায়ও গুড়ে বালি। বিসিএসের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের এই খবর প্রথম প্রকাশ করেছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। প্রতিবেদন অনুযায়ী সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাওয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে বিসিএস ক্যাডার এবং নন ক্যাডারের প্রায় 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। এমনকি সবশেষ 46তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায়ও প্রশ্ন ফাঁস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই তো কয়েকদিন আগের কথা, উচ্চবংশীয় ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এই ইফাতই 2023 সালের ঈদুল আজহার সময়ে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে 6টি পশু কিনেছিলেন। এর মধ্যে ছিল 2টি গরু, 2টি ছাগল এবং 2টি ভুট্টি। ভুট্টি মানে খর্বাকৃতির গরু। এই 6 পশু কিনতে তার খরচ হয়েছিল প্রায় 30 লাখ টাকা। একজন সরকারি চাকরিজীবীর কলেজ পড়ুয়া ছেলে কিভাবে এত বিলাসী জীবনযাপন করতে পারেন তা নিয়েই নানা প্রশ্ন ওঠে ফেসবুকে। পরের ঘটনা আরও বেশি অবাক করার মতো, কারণ এমন ঘটনা আগে কখনোই কেউ দেখেছেন কিনা জানা নেই। ইফাতের বাবা বাণিজ্য ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমান ইফাতকে নিজের ছেলে হিসেবেই পরিচয় দেন না, যদিও তার শেষ রক্ষা হয়নি। গণমাধ্যম কর্মীরা নিউজের মাধ্যমে প্রমাণ করে ইফাতের বাবাই মতিউর রহমান। যে সাদেক এগ্রোর উচ্চবংশীয় ছাগল ইফাতের কাছে বিক্রি করার কথা ছিল, পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বড় অঙ্কের আর্থিক বিনিয়োগ রয়েছে সাদিক এগ্রোতে। বিভিন্ন সময় সাদিক এগ্রোর মালিক ইমরান দেশের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের ছত্রছায়ায় গরু চোরাচালানের মাফিয়া হয়ে ওঠে। অভিযোগ রয়েছে চোরাচালান বিষয়ে অন্য কোনো খামারের মালিক বা সংশ্লিষ্ট কেউ প্রতিবাদ করলে তাদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দিতেন ইমরান। এজন্য অনেকে ভয়ে মুখ বন্ধ রেখেছেন। জানা গেছে ভারত, মিয়ানমার, থাইল্যান্ডের মতো দেশ থেকে চোরাই পথে গরু আনতেন ইমরান। বাংলা ভাষায় একটি সুন্দর প্রবাদ রয়েছে, তা হলো টাকা পয়সা হাতের ময়লা। কিন্তু আমরা আমাদের সমাজ, দেশ সব কিছুকেই সেই ময়লা দিয়েই ঘিরে রাখি। সেই ময়লা মোহ থেকে মুক্তি পাইনি কখনোই। সেই ময়লার কারণেই আমাদের সমাজ এখনও এত নোংরা, কারণ আমরা ভুলে গেছি প্রবাদ অর্থই অনর্থের মূল। ভাব সম্প্রসারণের মর্মার্থ কী ছিল। এই যেমন ধরুন, এনবিআরের কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে নামে বেনামে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ইতিমধ্যে তার স্থাবর ও অস্থাবর সম্পদ মিলে 16,41,25,908 টাকার সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এমন সম্পত্তির মালিক তিনি একাই নন, তার মতো আরও অনেকেই রয়েছেন। ছাগলকাণ্ডের পরে মতিউর রহমানের বিষয়টি আমাদের দৃষ্টিতে এসেছে, অন্যদের বিষয় দৃষ্টিতে আসেনি। পার্থক্য শুধু এইটুকুই, এরা সাধারণ মানুষের হক মেরে নিজেদের সম্পত্তির পাহাড় গড়ে তোলে। দেশের মানুষের দুর্ভাগ্যের জন্য এই মতিউর রহমানরাই দায়ী। এরা ভিন্ন দেশে সেকেন্ড হোম করে, কানাডার বিলাসবহুল বেগম পাড়া বানায়, সুইস ব্যাংকে হাজার হাজার কোটি কালো টাকা জমায়। এসব একদিনে হয়নি, বহু দিন, বহু বছর, বহু যুগ ধরে চলেছে। এই দলে শুধু মতিউর রহমানদের মতো আমলারাই নয়, বরং আরও অনেকেই রয়েছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছু সময় আগে মালয়েশিয়া স্বাধীন হয়। সেই দেশটি কোথায় পৌঁছে গেছে আর বাংলাদেশ কোথায় পড়ে আছে, এর প্রধান কারণ হলো দুর্নীতি।
একসময় আমাদের যদি কেউ জিজ্ঞাসা করতো তুমি বড় হয়ে কি হবে, এর উত্তরে আমরা বলতাম ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা শিক্ষক। এখনকার বাচ্চারা কি লিখে জানি না, তবে ধারণা এখন সবাই সরকারি চাকরিজীবী হতে চায়। অবশ্য হতে চাইবেই বা না কেন, যে দেশের পিএসসি চেয়ারম্যানের ড্রাইভার সৈয়দ আবেদ আলীরাও কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, তাহলে একবার ভাবুন তো বড় অফিসাররা কত টাকার মালিক। বিয়ের বাজারে বিসিএস ক্যাডারের চাহিদা এখন সবার উপরে। কেন সবার উপরে? সরকারি চাকরিজীবীর বেতন কি সবচেয়ে বেশি? সরকারি চাকরিজীবীদের বেতন আগের তুলনায় অনেক বেড়েছে বটে, তবে খুব বেশি নয়। তারপরও চাহিদায় সবার উপরে, কারণ সরকারি চাকরিতে ক্ষমতা আছে, সঙ্গে আছে ঘুষ খাওয়ার সুযোগ, আর ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদ অর্জনের সুযোগ। মানে সরকারি চাকরি মানেই যেন আলাদ্দিনের চেরাগ, ঘষা দিলেই টাকা চলে আসবে। তবে সব সরকারি চাকরিজীবীরা দুর্নীতির এই কলুষিত পথ বেছে নেন না। তার অনেক প্রমাণ আমরা আমাদের আশেপাশে খুঁজলেই পাবো। তবে যেসব সরকারি কর্মকর্তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েন, এটা কি তাদের অভাবের কারণে? সরকারি চাকরিজীবীদের বেতন অনেক বেশি নয়, তবে দফায় দফায় তাদের বেতন বাড়ানো হয়েছে। তাতে দুর্নীতি কমেনি, বরং বেতনের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্নীতির হার। রিকশাওয়ালা রাস্তায় টাকা পেলে সেটা ফেরত দেয়, আর দুর্নীতিবাজরা সেই রাস্তা বানাতে গিয়ে টাকা মেরে দেয়। অভাবের কারণে দুর্নীতি করতে হলে রিকশাওয়ালা কখনোই কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিত না। তার চেয়ে বড় কথা হলো, মাসিক আয় 2 লাখ টাকা হলেই বর্তমানে ঢাকায় বেশ আয়েশে জীবনযাপন করা সম্ভব। আর এককালীন 2 কোটি টাকা থাকলে মাসে 2 লাখ আয় করা অসম্ভব নয়। একজন সৎ সরকারি কর্মকর্তা সারা জীবন হিসেব করে চললে, সঞ্চয়ী হলে, পেনশন মিলিয়ে অবসরের পর 2 থেকে 3 কোটি টাকার সঞ্চয় অসম্ভব নয়। কিন্তু বেনজির মতিউররা লাখে বা কোটিতে সন্তুষ্ট নয়, তাদের লাগে হাজার বিঘা জমি, 1000 কোটি টাকা। বেনজির মতিউররা যদি বাকি জীবন আর কিছু নাও করেন, তাও তো সম্পদ ভোগ করে শেষ করতে পারবেন না। তাই দুর্নীতির সঙ্গে বেতন কম বা বেশি বা অভাবের কোনো সম্পর্ক নেই। এই সর্বগ্রাসী দুর্নীতি কি বন্ধ করার কোনো উপায় নেই? সবাই যখন জানে এদেশে দুর্নীতি করলে কিছুই হয় না, দেশে দুর্নীতি করে উপার্জিত অর্থ পাচার করে কানাডায় বাড়ি কেনা যায়, জানাজানি হয়ে গেলে নিশ্চিন্তে দেশ ত্যাগ করে বেগমপাড়ায় আয়েশ করা যায়, তাহলে দুর্নীতি কখনোই বন্ধ হবে না, বরং আরও উৎসাহিত হবে দুর্নীতিবাজরা। যখন দুর্নীতি করলে আর পার পাওয়া যাবে না, দুর্নীতির টাকা ভোগ করা যাবে না, দুর্নীতির টাকা যাবে সরকারি কোষাগারে, আর দুর্নীতিবাজরা যাবে কারাগারে, তাহলেই শুধু দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। সেটা সরকারি পর্যায়ে হোক বা বেসরকারি। তবে তারও আগে মানুষের লোভ কমাতে হবে, কারণ অর্থই অনর্থের মূল।